তোদের পরিবেশের যেটা প্রথম অধ্যায়, সবাই এক পাতা খুলেছিস? প্রথম অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা। পরিবেশ ও জীবজগৎ পারস্পরিক নির্ভরতা, এই যে এই কথাটার মানে বুঝতে পারলি? নির্ভরতা মানে কি? নির্ভরশীল, যেমন এখন তোরা তোদের বাবা মার উপর নির্ভরশীল, ঠিক কি না? তোদের খাওয়া পড়ার যা প্রয়োজন সবকিছু কে দিচ্ছে? তোদের বাবা মা। এটাই হলো নির্ভরশীলতা। আর পারস্পরিক মানে কি? হ্যাঁ, পারস্পরিক মানে হলো একে অপরের সাথে, বুঝেছিস? তো এখানে পরিবেশ, এই যে আমাদের চারপাশে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এসব নিয়ে গড়ে ওঠে পরিবেশ। তো এই পরিবেশ ও জীবজগৎ, জীবজগৎ মানে যত রকমের জীব রয়েছে, সবাই একে অপরের সাথে কিভাবে নির্ভরশীল, এটাই বুঝিয়েছে। তো আমরা আমাদের এর আগে পড়ে এসেছিস পরিবেশ কয় রকমের? প্রাকৃতিক পরিবেশ আর সামাজিক পরিবেশ, তাই না? তার মধ্যে আবার সামাজিক পরিবেশের মধ্যে আবার দুই রকমের পরিবেশ আছে। একটা হলো পারিবারিক পরিবেশ, মানে বাড়ির মধ্যে একটা পরিবেশ, আর একটা হলো চারপাশের সমাজকে নিয়ে একটা পরিবেশ, বুঝলি? তো আমরা দেখতে পাই যে বাড়িতে একটা পরিবারে যে সদস্য থাকে, বাবা মা দাদু দিদা কাকু কাকি ভাই বোন, যাবতীয় যে একটা পরিবারের যে সদস্য হয়, পিসি, আমরা দেখতে পাই যে বিশেষ করে যারা বড় রয়েছে তাদের একটা প্রত্যেকের দায়িত্ব রয়েছে। যেমন বাড়িতে দেখতে পাই যে মায়েরা রান্না করে, তাই না? আর দাদু দিদারা বাচ্চাদের নিয়ে থাকে, বা বাড়ি যেগুলো ছোট খাটো কাজ সেগুলো করে থাকে। এবার বাবা বা কাকাদের দেখতে পাই যে ওরা বাইরে থেকে জীবিকা নির্বাহ করে আনে, তাই না? মানে টাকা ইনকাম করে আনে, রোজগার করে আনে। যেমন বাজার করা দায়িত্ব কারো হতে পারে, যে দাদু পারলে দাদু বাজার করে, বা দাদু না পারলে বাবা বা কাকা বাজার করে। এই যে রান্নার কাজের, তাহলে একটা পরিবার রান্নার কাজের জন্য কার উপরে নির্ভরশীল? বাড়ির বউয়ের উপরে। ওরকম রোজগারের জন্য কার উপরে নির্ভরশীল? বাড়ির যে কর্তা, যে মালিক, তাই না? তো এরকম ভাবে পরিবারের মধ্যে একে অপরের উপর নির্ভরশীল। যেমন তোদের জামা কাপড় খারাপ হলে তুই কার উপরে নির্ভর করবি? মায়ের উপরে। সাইকেল খারাপ হয়ে গেলে কার উপরে নির্ভর করবি? কিন্তু মেকারের বাড়িতে যাবি, তার আগে তো তোকে, এখন যেহেতু তোরা বড় হয়ে গেছিস, এবার তোরা যখন ছোট ছিলিস তখন যখন নিজে না, যদি না নিয়ে যেতে পারিস বা নিয়ে গেলে তো একটা খরচ লাগবে, সেটার উপরে কার উপরে নির্ভর করবি? বাবার উপরে। এরকম ভাবে পরিবারের মধ্যে আমরা একে অপরের উপরে নির্ভরশীল। ঠিক একইভাবে আবার আমরা বাইরের মানুষদের উপরেও নির্ভরশীল। কিভাবে? বাড়ি যদি টিউবওয়েল খারাপ হয়ে যায় তাহলে কি করবি? মিস্ত্রি ডাকতে হবে যারা টিউবওয়েল ঠিক করে। সাইকেল খারাপ হয়ে গেলে সাইকেলের মেকারের কাছে যেতে হবে, তাই না? তো এরকম যাবতীয় কাজের জন্য পরিবেশে প্রত্যেকটা মানুষের উপরে প্রায় নির্ভরশীল, বুঝলি? কারণ যারা দিনমজুর কাজ করে, তারা না খাটলে জমি চাষ হবে না, বাড়ি তৈরি হবে না। যারা মুচির কাজ করে, তারা যদি না কাজ করে তাহলে জুতো সেলাই হবে না। তারপরে যারা রাজমিস্ত্রি কাজ করে, তারা কাজ না করলে বাড়ি তৈরি হবে না। তো যারা কাঠের কাজ করে তাদের উপরে আমরা
বাড়ি যাবতীয় জিনিসপত্র যেমন দরজা জানলা টেবিল চেয়ার এগুলো তৈরির জন্য নির্ভরশীল, তাই না? তাহলে আমরা পারিবারিক ভাবে যেভাবে একে অপরের বিভিন্ন সদস্যের উপরে নির্ভরশীল, ওরকম সামাজিক ভাবেও আমরা কিন্তু বিভিন্ন কর্মরত মানুষের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। আবার বলছে যে মানুষ কিভাবে গাছের উপরে নির্ভর করে। তো যেমন আমরা মানুষ মানুষের উপরে নির্ভরশীল, সেরকম ভাবে আমরা কিন্তু মানুষরা আবার গাছেদের উপরেও নির্ভরশীল। যেমন আমরা যাবতীয় খাবার খাই, ঠিক আছে, ফসল হতে পারে, ফল হতে পারে, সবজি হতে পারে, সেগুলো আমরা কি থেকে পেয়ে থাকি? গাছ থেকে পেয়ে থাকি। তাহলে আমরা গাছের উপর নির্ভরশীল হচ্ছি। তারপরে বিভিন্ন জ্বালানির জন্য যে কাঠ, সেগুলো গাছ থেকে পাচ্ছি। ঘর বাড়ি তৈরির জন্য যে কাঠ প্রয়োজন, শাটারিং এর কাঠ হোক বা দরজা জানলার কাঠ হোক বা টেবিল চেয়ারের কাঠ হোক বা ফার্নিচারের কাঠ হোক, সেগুলোর জন্য গাছের উপরে নির্ভরশীল। এমনকি জামা কাপড় তৈরিতেও গাছের প্রয়োজন। জামা কাপড় কি দিয়ে তৈরি হচ্ছে? সুতো দিয়ে। সেই সুতো কোন পোকা দেয়? রেশম পোকা। রেশম পোকা চাষ করার জন্য কি প্রয়োজন? কোন গাছ? তুত গাছ। তুত গাছে রেশম পোকা চাষ হয় না? তাহলে এইভাবেও কিন্তু আমরা আবার গাছের উপরে নির্ভরশীল। তারপরে গাছ থেকে আবার অন্যান্য বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়। সরাসরি ভাবে তো গাছ আমো ওষুধ সমাজে চলে থাকে, কিন্তু যে মেডিসিন, সেই মেডিসিন গুলোও কিন্তু গাছ তৈরিতে গাছের অনেক ভূমিকা রয়েছে। অনেক গাছ রয়েছে যেগুলো থেকে ওষুধ তৈরি হয়। তার বলছে প্রাণীরা কিভাবে গাছেদের উপর নির্ভর করে? খাবারের জন্য করে, বাসা তৈরির জন্য করে, আর অন্যান্য প্রয়োজন যেমন যানবাহন তৈরিতেও লাগে, কাঠের প্রয়োজন হয়, বাড়ির আসবাব তৈরিতে লাগে, জ্বালানির কাজে লাগে। বল, তুই বল। গরু যেসব গাছপালা বা তাদের যে অংশগুলো খায়, গরু কি কি খায় খাদ্য হিসাবে? গরু গাছেদের উপরে কি কি ভাবে নির্ভরশীল? হ্যাঁ, আর বিভিন্ন গাছের পাতাও খেয়ে থাকে, ঘাস খেয়ে থাকে। ছাগল রে? ঘাস। মুরগি? হুম। হ্যাঁ, মানে গাছ থেকে যে পাওয়া দানা শস্যগুলো, সেগুলো মুরগি খেয়ে থাকে সরাসরি ভাবে। আহ তো এই যে আমরা যে খাদ্যগুলো খাই, কিছু কিছু খাদ্য রয়েছে যে আমরা প্রত্যক্ষভাবে গাছ থেকে নিয়ে থাকি, আর কিছু কিছু রয়েছে যেগুলো পরোক্ষভাবে নিয়ে থাকি। বুঝলি? যেমন একটা পাকা আম গাছ থেকে পেড়ে খেয়ে নিলি, এটা সরাসরি হয়ে গেল প্রত্যক্ষ। আর পরোক্ষ, যেন আমটা ফ্যাক্টরিতে পাঠিয়ে ম্যাঙ্গো জুস বানিয়ে আনলো, ঠিক আছে, খেলি, ওটা হয়ে গেল পরোক্ষ। তো ম্যাঙ্গো যে জুস তোরা খাস, ভাবি যে আম দিয়ে তৈরি, ওখানে আমের কিছু পরিমাণ থাকে, বাকি এটা ওটা আজে বাজে জিনিস দিয়ে। আর একটা জিনিস ভাব, একটা আম থেকে রস বের করবি, আমের সিজন আসবে তখন আম থেকে রস বের করবি, বের করে তুই রেখে দিবি একদিন শুধু। আজকে বের করে গ্লাসে করে সুন্দর করে জুস বানিয়ে, পাকা আমের জুস বানিয়ে গ্লাসে করে রেখে দিবি, এবার কালকে খাবি, খেতে পারবি? খাওয়া যাবে? যাবে না। তাহলে ওই আমের জুস, বোতলে ভরা জুস, কি করে তুই
6 মাস 1 বছর পর খাচ্ছিস, যেগুলো দোকানে কিনে পাওয়া যাচ্ছে, সেগুলো কতদিন আগে তৈরি। ঠিক আছে, তো কেমিক্যালটা তোর শরীরে উপকার করবে না ক্ষতি করবে? ক্ষতি করবে। তো কেন আমি জুস খাবো? আমের সিজন আসবে মন ভরে আম খাবো, আম চলে গেল তখন অন্য কিছু খাবো, টমেটোর সিজন আসবে টমেটো খাবো। সব সময় তাজা জিনিস খাওয়ার ইচ্ছা রাখতে হবে, চেষ্টা করতে হবে, একদম সরাসরি গাছ থেকে পাচ্ছি এরকম ধরনের। বুঝলি? হ্যাঁ, কিছু ফল রয়েছে যেগুলো দীর্ঘদিন ধরে রাখা যায়, যেমন আপেল, নাশপাতি, আনারস, তারপরে তো আ- আম, দেখ, আম সিজন সিজন শেষ হলো কিছুদিন রাখা যাবে, কিন্তু আপেল বছরকে বছর রাখা যাবে। ঠিক আছে। বলছে থাকবার জায়গা বা বাসা তৈরির জন্য প্রাণীরা যেভাবে গাছেদের উপর নির্ভর করে, থাকবার জায়গা ও বাসা তৈরির জন্য প্রাণীরা গাছেদের উপর কিভাবে নির্ভরশীল। অনেক পাখি রয়েছে কি গাছের মধ্যেই ফুটো করে বাসা তৈরি করে, অনেক পাখি রয়েছে যারা গাছের ডালে বাসা তৈরি করে থাকে, আবার যারা ডালে বাসা তৈরি করে থাকে তারা আবার কি করে, বিভিন্ন গাছেরই খড় কুটা দিয়ে বাসা তৈরি করে। সবাই 6 পাতা বের কর। করেছিস? ছ পাতার উপরের দিকে দেখ, একটা ছবি রয়েছে, ছবিতে কি দেখতে পাচ্ছিস? তুলো। বলছে সূচে কখনো সুতো পরানোর চেষ্টা করে দেখেছো? বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছো? সুতোর যে প্রান্তটা সূচে ঢোকানোর চেষ্টা করছিলে সেই প্রান্তটা ভালোভাবে লক্ষ্য করেছো? দেখতে পাবে সেই প্রান্তটা কেমন যেন অনেকগুলো সুতোর চেয়েও সরু সরু অংশে ভাগ হয়ে গেছে। ওই সুতোর চেয়েও সরু সরু অংশগুলোই হলো তন্তু। তন্তু কি? তার মানে এখান থেকে কি বুঝতে পারছি যে তন্তু দিয়েই সুতো তৈরি। সূচে সুতো ঢুকানোর সময় দেখবি যে একটা পাতলা বেড়ে আছে। একে তো সুতো পাতলা মনে হয়, আবার সুতোর মধ্যেও বিভিন্ন আর থেকেও পাতলা পাতলা জিনিস দিয়ে কি তৈরি হচ্ছে, সুতো তৈরি হচ্ছে। ওই পাতলা পাতলা জিনিসগুলোই হলো তন্তু। তন্তু কি? যা দিয়ে সুতো তৈরি হয়, অনেক সরু সরু অংশ যে যা দিয়ে সুতো তৈরি হয়। তা আমরা যে কাপড় পরি, কাপড় তৈরি হয় কি দিয়ে? সুতো দিয়ে। আবার সুতো তৈরি হয় কি দিয়ে? তন্তু দিয়ে। আবার তন্তু আমরা কি থেকে পেয়ে থাকি? কার্পাস গাছ থেকে। বলে তন্তু আমরা কোথা থেকে পাই বলতো? কিন্তু তন্তু আমরা পাই গাছ থেকে, এটা ঠিক। আর কিছু আমরা পাই প্রাণীদের থেকে। প্রাণীর থেকে পাওয়া তন্তুগুলোর কথা পরে বলবো। সুতির জামা কাপড় তৈরি হয় যে তন্তু থেকে সেটা পাওয়া যায় তুলো গাছ থেকে, যার আরেক নাম কার্পাস। তুলোর আরেক নাম কি?
কার্পাস। এছাড়াও এখন কৃত্রিমভাবে তৈরি অনেক তন্তু থেকেও কাপড় তৈরি করা হচ্ছে। তবে শুধু যে জামা কাপড় তৈরি করার জন্যই তন্তু লাগে তা নয়, তন্তু দিয়ে তৈরি হয় দড়ি। তাহলে তন্তু দিয়ে কি কি তৈরি হচ্ছে? জামা কাপড় হচ্ছে আর দড়ি হচ্ছে। যেমন নার যেমন নারকোল দড়ি, সুতলি দড়ি। এছাড়াও বিভিন্ন জিনিস বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় বস্তার ব্যাগ। চটের বস্তা কি দিয়ে তৈরি জানো? পাটের তন্তু দিয়ে। তাহলে পাটকেও যখন কাটার পরে জলে পচিয়ে ছড়ানো হয়, শুকানো হয়, দেখবি পাটও ফেউসার মতো হয়ে যায়, অনেক সরু সরু। তাহলে ওই যে অনেক সরু সরু ওগুলোই হলো তন্তু। যেমন তুলোর তন্তু হয়, ওরকম পাটেরও কি তন্তু হচ্ছে। যদিও এখন পাটের বদলে কৃত্রিম তন্তু দিয়ে বস্তা তৈরি হচ্ছে, কিন্তু আমরা তো গ্রামে থাকি, আমরা তো পাটের ব্যবহার আমরা জানি, তাই না? কার্পাস, কার্পাস উদ্ভিদের কোন অংশ? কার্পাস উদ্ভিদের কি থেকে পাই? ফল থেকে পাই না? এখন কিভাবে কাজে লাগে? তুলো দিয়ে সুতো তৈরি হচ্ছে, আর গদি, সোফা, লেপ, এগুলো তৈরি হচ্ছে। আগে কিভাবে কাজে লাগানো হতো? আগে কার্পাস কিভাবে কাজে লাগানো হতো? আগে এখন যেমন সোফা গদি তৈরি হচ্ছে, ফ্যাক্টরিতে কার্পাস যাচ্ছে, তারপর তৈরি হচ্ছে। আগে সোজাসুজি গাছ থেকে ভাঙলো, কাপড়ের কিছু বানালো, আর ওতে ঢুকিয়ে গদি বানিয়ে নিল বা বদলা বানিয়ে নিল, বুঝলি কি না, লেপ বানিয়ে নিল। গাছেদের কাছ থেকে যেসব জিনিস আমরা পেয়ে থাকি, তো গাছেদের কাছ থেকে আর কি কি পেয়ে থাকি? খাবার আর থাকা জায়গার জন্য আমরা আর আর অন্যান্য প্রাণীরা কত রকম ভাবে গাছেদের উপর নির্ভরশীল সেটা আমরা জানলাম। জামা কাপড় আর বস্তা ব্যাগ ইত্যাদি তৈরির জন্য আমরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল সেটাও জানলাম। এসব জিনিস ছাড়াও প্রতিদিন আমরা নানান গাছ থেকে আরো অনেক উপকার পাই, এবার সেগুলো জানবো। তুমি যে বইটা পড়ছো, বলো তো এই বইটি কি দিয়ে তৈরি? কাগজ দিয়ে তৈরি। আরে কাগজ কি থেকে তৈরি? গাছ থেকে তৈরি। গাছ থেকে আমরা কাগজ পাই, বই তৈরি হয় সেই কাগজ দিয়ে, আমরা লেখালেখিও করি কাগজ দিয়ে। বই বা খাতা বাঁধাই করতে লাগে গদের আঠা। তো এই গদের আঠাও কি থেকে তৈরি? গাছ থেকে তৈরি। আর আঠাও আমরা পাই গাছ থেকে, যদিও এখন অনেক ক্ষেত্রে এই কাজের জন্য কৃত্রিমভাবে তৈরি আঠা ব্যবহার হচ্ছে। কাঠের জিনিসকে চকচকে করে তোলার জন্য পালিশ করা হয়। পালিশ করার জন্য যে রজন লাগে তাও আসে পাইন বা শালের মতো গাছ থেকে। তাহলে রজন কি থেকে তৈরি? গাছ থেকে। কোন গাছ থেকে? পাইন বা শাল গাছ থেকে। বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে, ওটা আসলে ওই গাছের বর্জ্য পদার্থ। কি বলছে? বট গাছ থেকে একটা পাতা বা ডাল ভাঙলে দেখবে সাদা দুধের মতো চটচটে একটা জিনিস বেরিয়ে আসছে, ওটা আসলে ওই গাছের বর্জ্য পদার্থ। রবার গাছ থেকে এই রকম যে পদার্থ বেরোয় তার থেকেই তৈরি হয় রবার। রবার কি থেকে তৈরি হয়? রবার গাছ থেকে। রবার গাছের কি থেকে রবার তৈরি হয়? রবার গাছের বর্জ্য পদার্থ থেকে। এই রবার দিয়ে আগে তৈরি করা হতো গাড়ির টায়ার। গাড়ির টায়ার কি থেকে তৈরি? রবার থেকে। অবশ্য ইদানিং টায়ার তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে কৃত্রিম রবার। প্রাকৃতিক রবার দিয়ে এখনো পেনিসিলিনের দাগ মেটানোর
ইরেজার তৈরি করা হয়। আমরা যে আমরা যে ছোট রবার পেন্সিলের লেখা মেশানোর জন্য ব্যবহার করি, সেটা এই রবার গাছের মল থেকেই তৈরি হয়, বর্জ্য পদার্থ। ম্যালেরিয়া ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। ম্যালেরিয়া ওষুধ কি থেকে তৈরি হয়? কুইনাইন পাওয়া যায় সিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন কি থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল থেকে। কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। এছাড়াও সর্পগন্ধা, তুলসী, বাসক এর মতো নানা গাছ থেকে পাওয়া যায় আরো নানা রকম ওষুধ। কয়েকটি ঔষধি গাছের নাম: সর্পগন্ধা, তুলসী, বাসক ইত্যাদি। আর অক্সিজেন তো আমরা পাই, যেটা ছাড়া বাঁচা দায়, বাঁচাই যাবে না। তোমরা জানো আমরা যখন শ্বাস নিই তখন অক্সিজেন গ্রহণ করি, আর শ্বাস ছাড়ার সময় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আবার গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে। এর ফলে পরিবেশের অক্সিজেনের যোগান বজায় থাকে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেও পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুবই জরুরি। যদি অক্সিজেন কমে যায়, ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তাহলে সমাজের যে বায়ুমণ্ডল তার ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং অনেক ক্ষতি হবে। তো এই যে বাতাসে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য, সেটা আবার কে বজায় রাখছে? গাছে বজায় রাখছে। কাঠ পালিশ করার জন্য কি দরকার? কোন উদ্ভিদ থেকে পায় কাঠ পালিশ করার জন্য? পাইন ও শাল গাছ থেকে। তো কোন অংশ, উদ্ভিদের কোন অংশ থেকে পায়? রস থেকে, মানে পাইন ও শাল গাছের রস থেকে। পেনিসিলের দাগ মোছানোর জন্য রবার গাছ থেকে পাই। রবার গাছের কি রস? রস থেকে। ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে, মানে সিনকোনা গাছ থেকে। আর সিনকোনা গাছের কি কোন অংশ এটা? ছাল। কাগজ তৈরি বাঁশ গাছ, বাঁশ গাছের কি? গাছের কাণ্ড। সুতির কাপড় কার্পাস, কার্পাস গাছ থেকে। আর কার্পাস গাছের কি থেকে? বীজের অংশ থেকে।